অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা কঙ্কালের টঙ্কার। ছেলেবেলায় আমি কবিতা লিখতাম। আমার আত্মীয়রা আমায় তিরস্কার করতেন, বন্ধুরা ঠাট্টা করতেন, মাস্টার মশাই প্রহার দিতেন এবং কাগজের সম্পাদকরা না ছেপে ফেরত দিতেন। কিন্তু বলে রাখি, একদিন সমূহ বিপদ থেকে আমার যে প্রাণ রক্ষা হয়েছিল সে শুধু আমার ওই কবিত্ব শক্তিরই জোরে। তোমরা আশ্চর্য হচ্ছ, কবিতা আমার প্রাণ রক্ষা করলো কেমন করে? সত্যি বলছি, সেদিন কারো সাধ্য ছিল না যে মরণাপন্ন আমাকে রক্ষা করে। ভাগ্যে কবিতা লিখতে শিখেছিলাম, তাই বেঁচে গেলাম। নইলে লোকের অত্যাচারে কবিতা লক্ষ্মীকে বাল্য বয়সে বিদায় দিলে সেদিন আমার যে কী অবস্থা হতো তা আমিই জানি। গল্পটা তাহলে খুলেই বলি। নানা স্থান ঘুরে আমি যাচ্ছিলাম জয়পুর থেকে দিল্লি। টাইম টেবিল খুলে দেখলাম টানা দিল্লি যেতে হলে রাত্রের গাড়িটাই সুবিধে, কিন্তু সে ট্রেন অনেক রাত্রে ছাড়ে, প্রায় 2টো। একে জয়পুরের মতো জায়গা, তাই মাঘ মাসের শীত, তার উপর রাত্রি 2টো। এই ত্রজ্জস্পর্শ ঘাড়ে নিয়ে যাত্রা করতে আতঙ্কে আমার বুক কাঁপতে লাগলো। কিন্তু উপায় কি? আমি স্টেশন মাস্টারকে বললাম, কি উপায় করা যায় বলুন দেখি। এই দারুণ শীতে ভোর রাত্রে বিছানা ছেড়ে উঠে ট্রেন ধরবার কথা মনে করতেই তো আমার কম্প দিয়ে জ্বর আসছে। স্টেশন মাস্টার জিজ্ঞাসা করলেন, আপনি কি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার? তখন বড়দিনের ছুটিতে রেল কোম্পানি আধা ভাড়ায় সর্বত্র যাতায়াতের ব্যবস্থা করায় আমি সস্তায় বড় মানুষই করেছিলাম। বুক ফুলিয়ে বললাম, হ্যাঁ, আমার ফার্স্ট ক্লাসের টিকিট। স্টেশন মাস্টার বললেন, প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? আপনি এক কাজ করবেন, সন্ধ্যা 8টার মধ্যে খেয়ে দিয়ে স্টেশনে চলে আসবেন। আপনার জন্য একখানা ফার্স্ট ক্লাস গাড়ি ওই সাইডিংয়ে কেটে রেখে দেব। আপনি তাতে বিছানা পেতে শুয়ে পড়বেন লেপ মুড়ি দিয়ে। তারপর রাত্রে যখন মেল আসবে তাতে আপনার গাড়ি লাগিয়ে দেব। আপনি দিব্যি ঘুমোতে ঘুমোতে দিল্লি গিয়ে পৌঁছবেন। বাহ, এ তো বেশ। হ্যাঁ, শীতের রাতে গাড়ি ধরবার অসুবিধে বলেই তো কোম্পানি বড়লোক যাত্রীদের জন্য এই ব্যবস্থা করেছেন। খুব ভালো ব্যবস্থা। আমি তাহলে 8টার মধ্যেই আসব। আপনি গাড়ি ঠিক রাখবেন। গাড়ি ঠিক থাকবে, কিন্তু আপনি দেরি করবেন না। 8টার পর আর ট্রেন নেই বলে আমরা 8টার সময় স্টেশন বন্ধ করে চলে যাই। আচ্ছা, 8টার মধ্যেই আসব বলে আমি চলে গেলাম। তারপর সন্ধ্যাবেলা আহার আদি সেরে পায়ে 3 জোড়া ডবল মোজা, গায়ে 2টো গেঞ্জির উপর একটা মোটা ফ্ল্যানেলের কামিজ, তার উপর সোয়েটার, তার উপর তুলো ভরা মেরজাই, তার উপর ওয়েস্টকোট, কোট, ওভারকোট এবং সর্বোপরি একটা মোটা বালাপোষ মুড়ি দিয়ে মাথাটাকে কান ঢাকা টুপি ও পশমের গলাবন্ধ দিয়ে এঁটে কাঁপতে কাঁপতে ঠিক 8টার সময় স্টেশনে এসে হাজির হলাম। আমার মস্ত বড় লোহার তোরঙ্গটা 2জন কুলি এসে ধরাধরি করে নামাতে গিয়ে একজন ফিক করে একটু হেসে দিল। আমি বললাম, ক্যা হলো রে? বাবুজি, তোরঙ্গ দেখছি ফাঁকা। যা 2-1টা ধুতি উতি আছে সেগুলো গায়ে জড়িয়ে নিয়ে বাক্সটা আমাদের বকশিস করে যান বাবু। আপনার কুলি ভাড়া রেল মাসুল অনেক বেঁচে যাবে। যা যা, তোমকো আর করতে হবে না বলেই আমি হন হন করে স্টেশন মাস্টারের ঘরের দিকে চলে গেলাম। স্টেশন মাস্টার আমায় দেখেই বললেন, গুড ইভিনিং বাবু, আপনার ভাগ্য খুব ভালো, আজ আর কোনো প্যাসেঞ্জার নেই। সমস্ত গাড়িটাই আপনার একলার। চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। বলে তিনি আমাকে নিয়ে প্ল্যাটফর্ম পেরিয়ে 5-6টা রেল লাইন টপকে অনেক দূর চলে গিয়ে একটা ফাঁকা মাঠের ধারে এনে দাঁড় করালেন। সামনে দেখলাম একখানা ধোঁয়াটে রঙের গাড়ি কাটা পড়ে রয়েছে, ঠিক যেন একটা স্কন্ধ কাঁটা। অন্ধকারের আড়ালে গা লুকিয়ে দাঁড়িয়ে আছে। মাস্টারবাবু গাড়িটার চাবি খুলে দিয়ে বললেন, নিন, উঠে পড়ুন, বিছানা পেতে শুয়ে পড়ুন। বলেই তাড়াতাড়ি তার হাত বাটিটা তুলে নিয়ে গুড নাইট বলে ছুট দিলেন। অন্ধকারে তাকে আর দেখতে পেলাম না।
রেল লাইনের খোয়াগুলোর উপর তার জুতোর খসখস শব্দ কেবল শুনতে লাগলাম। ছ্যাঁত করে আমার মনে হলো, তাই তো, মাস্টারবাবু অমন করে পালালেন কেন? ইতিমধ্যে দেখি কুলি দুটো আমার তোরঙ্গ আর বিছানাটা গাড়ির মধ্যে তুলে দিয়েই বলছে, বাবুজি পয়সা। আমি তাদের হাতে পয়সা দিতেই তারাও ছুট দিল স্টেশনের দিকে। ব্যাপার কি? আমি হতভম্বের মতো দাঁড়িয়ে ভাবছি, দেখি দুটো কয়লা মাখা কালো ভূত রেল লাইনের বাঁধের নিচে থেকে উঠে অন্ধকারের মধ্যে কেবল চারটে সাদা চোখ দিয়ে আমায় দেখতে দেখতে স্টেশনের দিকে চলে গেল। তাদের পিছনে একটা কুকুর ল্যাজ তুলে দৌড় দিল। তারপরেই সব একেবারে নিস্তব্ধ, একেবারে অন্ধকার। অমাবস্যার রাত্রি, চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে। সেই অন্ধকারে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আমি এদিক ওদিক চারদিক দেখতে লাগলাম। আশেপাশে কেউ নেই, দূরে কেবল গাছগুলো অসাড় হয়ে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। গায়ের ভেতরটা কেমন ছমছম করতে লাগলো। আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে গিয়ে উঠলাম। গাড়ির ভেতরটা একেবারে অন্ধকারে ঠাসা। তাড়াতাড়ি দেওয়াল হাতড়ে বিজলি বাতির চাবি টিপলাম। খুট করে শব্দ হলো, কিন্তু আলো জ্বলল না। সর্বনাশ, আলো নেই নাকি? আলোর সুইচ নিয়ে অনেক নাড়ানাড়ি করলাম, কোনো ফল হলো না। যেমন অন্ধকার তেমনই। পকেট খুঁজলাম, দেশলাই নেই। কেমন করেই বা থাকবে? আমি তো চুরুট খাই না, লুকিয়েও না। হয়তো তোরঙ্গের মধ্যে একটা দেশলাই আছে। চাবি খুঁজতে লাগলাম। পইতেতে চাবি বাঁধা ছিল। বালাপোষ, ওভারকোট, কোট, ওয়েস্টকোট, সোয়েটার, গেঞ্জির গোলক ধাঁধার মধ্যে কোথায় যে পইতে গাছাটা হারালো কিছুতেই খুঁজে পেলাম না। বামুনের ছেলে, বিপদে আপদে বিদেশ বিভুঁইয়ে যজ্ঞোপবীতটাই মস্ত সহায়, সেটাকেও শেষ খোয়ালাম। সেই অন্ধকারে আমার জন্য হাঁপ ধরতে লাগলো। অন্ধকার যে জাঁতাকলের মতো মানুষের বুক কেমন করে পিষতে থাকে এ আমি জানতাম না। আমি গাড়ির মধ্যে এদিক ওদিক ছটফট করতে লাগলাম। মনে হলো যেন প্রাণ বেরিয়ে যাবে। মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে নানা রকম ছায়া দেখতে লাগলাম। কানে কাদের সব ফিস ফিস কথা এসে লাগলো। কোথায় একটু আলো পাই? আমি ছুটতে গাড়ি থেকে বেরিয়ে রেলের লাইন থেকে দুটো পাথর তুলে ঠক ঠক করে সজোরে ঠুকতে লাগলাম, যদি একটু আলোর ফিনকি পাই। কিন্তু হায় অদৃষ্ট, আলোর বদলে পাথরকুচির ফিনকি এসে আমার দুটো চোখকেই ঝনঝনিয়ে দিল। আমি দুহাতে চোখ রগড়াতে রগড়াতে স্টেশনের দিকে ছুট দিলাম। যেমন করে পারি সেখান থেকে একটা আলো নিয়ে আসব। স্টেশন মাস্টারটা কি পাজি! এই অন্ধকারে মাঠের মধ্যে আমায় একলা ফেলে গেল, একটা আলোও দিল না। বলল কিনা দিব্যি ঘুমোতে ঘুমোতে যাবেন। পাজি কোথাকার! আমি ছুটতে ছুটতে একেবারে স্টেশনের কাছে এসে হাঁপ নিয়ে দাঁড়ালাম। প্ল্যাটফর্মের কিনারায় যে একটা বাঁকা খেজুর গাছ ছিল, ঠিক তার সামনে। কিন্তু এ কি? এই তো সেই খেজুর গাছ, এই তো রয়েছে, কিন্তু স্টেশন কোথায়? আমি এদিক ওদিক চারদিক চেয়ে দেখলাম, স্টেশন নেই। মনে হলো কালো স্লেটের গা থেকে ছেলেরা যেমন তাদের আঁকা ছবিগুলো মুছে ফেলে, ঠিক তেমনি করে অন্ধকারের গা থেকে স্টেশনটাকে একেবারে কে মুছে ফেলেছে। আমার বুকটা ধক করে উঠল। আমি আর তিলমাত্র না দাঁড়িয়ে আবার ছুটলাম। যে পথে এসেছিলাম সেই পথে, আমার গাড়ির দিকে। টপাটপ 5-6টা লাইন টপকে ছুটতে ছুটতে আমি যখন সেই মাঠের ধারে আমার গাড়ির সামনে এসে দাঁড়ালাম, তখন দেখি অত বড় গাড়িখানা নিয়ে কে উধাও হয়েছে। গাড়ির চিহ্ন মাত্র সেখানে নেই। কি সর্বনাশ! আবার ভালো করে চারদিক চেয়ে দেখলাম, স্টেশনও নেই, গাড়িও নেই। চারদিক খাঁ খাঁ করছে। এখন উপায়? এই রাত্রে আশ্রয় পাই কোথায়? করি কি? একবার মনে হলো, যাই আরেকবার গিয়ে ভালো করে স্টেশনটা খুঁজে আসি। কিন্তু স্টেশনের দিকটা সেই খাঁ খাঁ মূর্তি মনে হতেই আমার বুকটা ছ্যাঁত করে উঠল।
ছেলেবেলায় গল্প শুনতাম, দৈত্যদানরা রাতারাতি বড় বড় বাড়ি উড়িয়ে নিয়ে গিয়ে আবার সকালে যেখানকার বাড়ি সেইখানে রেখে যেত। এ কি তাই হলো নাকি? মনে তো বিশ্বাস হয় না, কিন্তু চোখে তো দেখছি তাই। হঠাৎ বুকটা কেঁপে উঠে মনে হলো, এমন করে রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকাটা তো ঠিক নয়। আচমকা একখানা গাড়ি এসে চাপা দিয়ে যেতে পারে। যেই এই কথা মনে হওয়া, তাড়াতাড়ি লাইন থেকে অন্যদিকে ছুটে গেলাম। কিন্তু যেদিকে যাই সেই দিকেই রেল লাইন। সামনে পিছনে ডাইনে বাঁয়ে যেদিকে ছুটি সেই দিকেই দেখি রেলের লাইন। লোহার জাল দিয়ে যেন আমায় ঘিরে ফেলেছে। পালাবার উপায় আর নেই। আমার এই ছুটোছুটি দেখে অন্ধকার থেকে কারা যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল। আমি চমকে উঠে থেমে দাঁড়াতেই টাল সামলাতে না পেরে একেবারে বাঁধের উপর থেকে গড়াতে গড়াতে গিয়ে একটা গাছতলা এসে পড়লাম। মনে হলো প্রাণটা যেন বাঁচল। ট্রেনে চাপা পড়বার আর ভয় নেই। গাছের গায়ে ঠেস দিয়ে চুপ করে বসে রইলাম। মনে হতে লাগলো কতক্ষণে রাত্রিটা কাটবে, কিন্তু রাত্রির যেন আর শেষ নেই। বসে বসে দেখতে লাগলাম। নিস্তব্ধ রাত্রি ঝিমঝিম করতে করতে আরও নিঝুম হয়ে আসছে, আর রাত্রের অন্ধকারটা তার কালো গায়ের উপর চামচিকের ডানার মতো একখানা কালো কুৎসিত কম্বল আস্তে আস্তে টেনে মুড়ে দিচ্ছে। পৃথিবীর গা থেকে একে একে সব জিনিস যেন মুছে আসছে। দেখতে দেখতে আমি শুদ্ধ যেন মুছে আসতে লাগলাম। কালো জুতো মোজা পরা আমার লম্বা পা দুখানা একটু একটু করে মুছে গেল। কালো ওভারকোট ও নীল বালাপোষ মোড়া গাটাও আস্তে আস্তে মুছতে লাগলো। যখন কোমর অবধি মুছে গেছে, আমি আর সে দৃশ্য দেখতে পারলাম না। তাড়াতাড়ি চোখ বুজে ফেললাম। চোখ বুজে মনে হতে লাগলো, আমি আছি কি নেই, আছি কি নেই। আছে আছে, এইখানে আছে বলে কানের কাছে গিয়ে একজন চিৎকার করে উঠল। আমি চোখ চেয়ে দেখি, মানুষের দেহের মেদ মাংস ছাড়িয়ে নিলে যেমন হয় তেমনি তর একটি কঙ্কাল তার কাঠির মতো সরু সরু লম্বা আঙুল নেড়ে ইশারা করে কাকে ডাকছে। দেখতে দেখতে ঠিক তারই জুড়ি আর একটা কঙ্কাল লাফাতে লাফাতে এসে তার পাশে দাঁড়ালো। তারপর আরেকটা। দ্বিতীয় কঙ্কালটা আস্তে সরে আমার খুব কাছে এসে ঘাড় হেঁট করে আমায় দেখতে লাগলো। তার চোখের উপর চোখ পড়তে দেখলাম, না আছে পাতা না আছে তারা, শুধু গোল গোল দুটো গহ্বর কালো কটকট করছে। সে আমাকে বেশ নিরীক্ষণ করে দেখে জিজ্ঞাসা করল, এই নাকি সে? প্রথম কঙ্কালটা বললে। সে না তো কে? দ্বিতীয়টা বললে। বেশ বেমালুম লুকিয়ে যেত, একেবারে চেনবার জন্যই। শেষ কঙ্কালটা ছুটে এসে বললে, কই দেখি দেখি বলে তার হাড়বার করা আঙুলগুলো দিয়ে টিপে টিপে আমায় দেখতে লাগলো। ও আর দেখছিস কি? ও সেই। আমার চোখে কি ধুলো দেবার জো আছে? হাজারই লুকোক না বলে প্রথম কঙ্কালটা এতখানি হাঁ করে বিকট শব্দে হেসে উঠল। মুখের ভেতর থেকে তার সেই সাদা সাদা দাঁতগুলো বেরিয়ে অন্ধকারকে যেন কামড়ে ধরল। তবে একটু পরখ করে নেওয়া ভালো, কি জানি যদি ভুল হয়। নে পরখ করতে হবে না, ওদিকে লগ্ন বয়ে যায় বলে সে আমার শিয়রের কাছে এসে দাঁড়ালো। আমি ভাবলাম, ব্যাস এইবার আমার শেষ। দেখতে দেখতে বাকি দুটো কঙ্কাল এগিয়ে এসে আমার পা দুখানা ধরল। প্রথমটা মাথার দিকটা ধরল। তারপর তিনজনে মিলে মাটি থেকে চ্যাং দোলা করে আমায় তুলে ফেলল। আমি তাড়াতাড়ি দু হাত দিয়ে গাছের গুঁড়িটা চেপে ধরে বলে উঠলাম, আরে আরে কোথায় নিয়ে যান মশাই? তারা বললে, বিয়ে দিতে। আমি চমকে উঠে বললাম, বিয়ে দিতে কি মশাই, এই বুড়ো বয়সে? বুড়ো বাড়ি আমরা পছন্দ করি মশাই, আমার চেয়ে ঢের বুড়ো আছে, তাদের কাউকে নিয়ে যান না, আমায় কেন মিচিমিচি কষ্ট দিচ্ছেন? তুমি ভেবেছ পালিয়ে এসে লুকিয়ে থাকলে রেহাই পাবে? তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে দেবো।
আমি তো মশাই পালিয়ে এসে লুকিয়ে নেই। সেই ছোটবেলায় একবার পালিয়েছিলাম বটে, তারপর তো জ্যাঠামশাই পুলিশ দিয়ে ট্রেন থেকে ধরে নিয়ে গিয়ে আমার বিয়ে দেন। আমরাও পুলিশ এসেছি ধরে নিয়ে গিয়ে তোমার বিয়ে দেবো বলে। আমি কাঁচুমাচু হয়ে বললাম, কিন্তু আমি তো আর বিয়ে করতে পারবো না। পারবে নাকি? বিয়ে তোমায় করতেই হবে। এমনকি তোমার গো বলে সেই পয়লা নম্বরের কঙ্কালটা ভীষণ গর্জন করে উঠল। আমি বললাম, রাগ করেন কেন মশাই? আমি ছাড়া কি পাত্র নেই? কত ছেলে হয়তো খুশি হয়ে বিয়ে করবে। এত রাত্রে এখন ভালো পাত্র পাই কোথায়? যাত্রার হাতে তো মেয়ে দেওয়া যায় না। চলো লগ্ন বয়ে যায়। আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, তাহলে নিতান্তই কি আমাকে বিয়ে করতে হবে? শেষ কঙ্কালটা আমার কাছে আস্তে আস্তে এগিয়ে এসে নরম সুরে বললে, দুঃখ করছিস কেন ভাই ক্যাংলা? আমি তড়াক করে দাঁড়িয়ে উঠে বললাম, ক্যাংলাকে মশাই? আমি তো ক্যাংলা নই। আমি শ্রী মাধবচন্দ্র চক্রবর্তী। আমার পিতার নাম মধুসূদন চক্রবর্তী। প্রথম কঙ্কালটা হো হো করে হেসে উঠে বললে, রাধে মাধব রাধে মাধব। সে কি মশাই? এই এত রাত্রে এই শ্মশানের ধারে একটা জ্যান্ত শিয়াল কুকুর থাকে না, আর মাধব চক্রবর্তী আছে? তুই এতই বোকা পেলি আমাদের? এই তো আমি রয়েছি। আরে ভাই, মাধব চক্রবর্তীর দেহের ভেতর থেকে কথা কইলেই কি তুই মাধব চক্রবর্তী হয়ে যাবি? সে কি মশাই? মাধব চক্রবর্তীর দেহের ভেতর আবার কে এলো? আরে ক্যাংলা, তুই মাধব চক্রবর্তীর শূন্য দেহের মধ্যে সেদি আছিস। সে কি আমি টের পাইনি ভেবেছিস? এসব কি হেয়ালি বকছেন মশাই? মাধব চক্রবর্তীর দেহের মধ্যে যদি ক্যাংলা এলো, তো মাধব চক্রবর্তী গেল কোথা? আরে ভাই, বামুনের ছেলে, সে বৈকুণ্ঠে গেছে। না মরেই সে বৈকুণ্ঠে গেল? মরেছে না তো কি? মরেছে কিরকম? সে মরে গেল আর টের পেল না? মানুষ কখন জন্মায় আর কখন মরে, সে কি তা টের পায় নাকি? কথাটা শুনে বুঁ করে আমার মাথাটা ঘুরে গেল। আমার অজান্তে আমি মরে গেলাম নাকি? হ্যাঁ, সেই যে দেখলাম পৃথিবীর গা থেকে একে একে সব মুছে আসছে, সেই কি আমার মৃত্যু নাকি? কিন্তু এই তো আমি দাঁড়িয়ে রয়েছি। তা বটে, কিন্তু তবু কেমন সন্দেহ হতে লাগলো। হয়তো এ আমি নই, এ আর কারো আত্মা শূন্য শরীর দখল করেছে। নইলে এই কঙ্কালগুলোর সঙ্গে এতক্ষণ কথা কইতে পারতাম কি করে? জ্যান্ত মানুষ কি কখনো তা পারে? কিন্তু মারা গেলাম কেমন করে? আমার তো কোনো রোগ হয়নি। হয়তো এই বাঁধের উপর থেকে গড়িয়ে পড়ার সময় পাথরে মাথা লেগে আমার মৃত্যু হয়েছে, আমি টের পাইনি। ভাবতে ভাবতে আমার মাথা ঘুলিয়ে যেতে লাগলো। কেমন মনে হতে লাগলো, না, আমি মাধব চক্রবর্তী নই। এরা ঠিকই বলেছে, কাঙালিচরণের আত্মা আমার শূন্য দেহের মধ্যে এসে আসন পেতে বসেছে, তাইতে আমার দেহের ভ্রম হচ্ছে। মাধব চক্রবর্তীর জের বুঝি এখনও চলেছে। কিন্তু কাঙালিচরণ লোকটাকে, আমি যদি কাঙালিচরণ হব, তবে আমি আমাকে চিনতে পারছি না কেন? এরা তো চিনতে পেরেছে। প্রথম কঙ্কালটা বলে উঠল, কি হে ক্যাংলা, কি ভাবছ? বিয়ে করবার মতি স্থির হলো? আচ্ছা মশাই, আমি কি সত্যি কাঙালিচরণ? সেখানে আমার মুখের দিকে অবাক হয়ে চেয়ে বললি, সে কি রে ক্যাংলা, তুই নিজেকে নিয়ে চিনতে পারছিস না? না। সর্বনাশ হয়েছে, তুই আমাদেরও চিনতে পারছিস না? একটুও না। আজ এই অমাবস্যার দিনে ঘুটঘুটে লগ্নে তোর বিয়ে রাগেশ্বরীর সঙ্গে। কই, আমার তো কোনো বিয়ের কথা হয়নি। সে কি রে, তোর গায়ে গোবর পর্যন্ত হয়ে গেছে, মনে পড়ছে না? গায়ে গোবর কাকে বলে? তুই তো অবাক করলি, তোর কিচ্ছু মনে পড়ছে না? এই গায়ে গোবরের দিন ভোর রাত্রে তালপুকুরে তুই মাছ মারতে যাচ্ছিলি তত্ত্ব পাঠাবার জন্যে। তাল গাছের মাথায় বসে পা ঝুলিয়ে রাগেশ্বরী বর্পণের কড়ি বাজছিল। তুই রাগেশ্বরীকে দেখতে পাসনি, সেও তোকে দেখতে পায়নি। তারপর তুই যেমন ঠিক তাল গাছের তলাটিতে এসেছিস, অমনি রাগেশ্বরীর পা দুটো দুলতে দুলতে তোর কপালে এসে ঠক করে লেগে গেল। রাগেশ্বরী তো লজ্জায় সাত হাত জিভ কেটে মাথায় ঘোমটা টেনে দৌড়।
আর তুই বাড়িতে কাঁদতে কাঁদতে ছুটে এসে বললি ও মেয়েকে আমি বিয়ে করব না। কেন রে, কেন, কি হয়েছে? তুই বললি ওর পা আমার কপালে ঠেকেছে। তাতে কি হয়েছে কি? তুই বললি হয়েছে আমার মাথা আর মুন্ডু, বলে কপাল চাপড়াতে লাগলি। এসব তোর মনে পড়ছে না? মনে পড়ছে, এই রকম একটা গল্প যেন কোথায় শুনেছিলাম। তারপর কি হলো? সর্বনাশ করলি। তারপরেও তোর মনে পড়ছে না? তারপর তো গুরু ঠাকুর এলেন, এসব বিধান দিলেন যে রাগেশ্বরীর পাতর মাথায় একবার ঠেকেছে, তুই 7 × 700 বার তোর পা দিয়ে তার মাথাটা ঠেঁটলে দে, তাহলেই সব দোষ খণ্ডে যাবে। তুই বলি ওরে বাপরে, রাগেশ্বরীর মাথায় লাথি মারা সে আমি পারবো না, বলে তুই ছুট দিলি। তারপর আজ বিয়ের সময় তোকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতেই শ্মশান ঘাটে এসে দেখি তুই এই মাধব চক্রবর্তীর মোড়াটাকেই দানা পাইয়ে বসে আছিস। হ্যাঁ রে, এই মাধব চক্রবর্তীকে যারা পোড়াতে এসেছিল তারা গেল কোথায়? তোকে দেখে ভয়ে পালিয়েছে বুঝি? মাধব চক্রবর্তীকে আবার পোড়াতে আসবে কারা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তোর কিছুই মনে পড়ছে না? তুই সত্যি বলছিস নাকি মস্করা করছিস? তোমার দিব্যি, আমি সত্যি বলছি। তবে তো সর্বনাশ হয়েছে, তোকে মানুষে পেয়েছে। মানুষে পেয়েছে কি গো? জানিস না বুঝি, আমরা যেমন মানুষের ঘাড়ে চাপি, মানুষেও তেমনি আমাদের কারো কারো ঘাড়ে চাপে। তুই যখন মাধব চক্রবর্তীর দেহে সেদিয়েছিলি তখন বোধহয় তার একটুখানি প্রাণ ছিল, সেইটা তোকে পেয়ে বসেছে। তাতে কি হয়? মানুষ যেমন তখন নিজেকে চিনতে পারে না, আপনার লোককে চিনতে পারে না, আবোল তাবোল বকে, কটমট করে চোখ ঘুরাতে থাকে, আমাদেরও ঠিক তেমনই হয়। তাই তো তুই অমন করছিস, নিজেকে চিনতে পারছিস না, আমাদেরও চিনতে পারছিস না। আমি বললাম, ও তাই আমি নিজেকে ক্যাংলা বলে চিনতে পারছি না। ওগো তবে আমার কি হবে? সে বললে, যেমন বিয়ে করব না বলে পালিয়ে এসেছিস তেমনই ঠিক জব্দ। ওগো আমি রাগেশ্বরীকে বিয়ে করব, আমাকে তোমরা উদ্ধার করো। তবে বেরিয়ে আয় ওখান থেকে। বেরোবো কি করে গো? পথ হারিয়ে ফেলেছিস বুঝি? মুশকিল করলি দেখছি। এক কাজ কর, মাধব চক্রবর্তীর ওই কোঁচার খুঁটটা এই গাছের ডালে বেঁধে গলায় একটা ফাঁস দিয়ে তুই ঝুলে পড়, তাহলেই শুরুত করে বেরিয়ে আসতে পারবি। আমি আঁতকে উঠে বললাম, উড়ে বাপরে, সে যে ফাঁসি, সে আমি পারবো না। ভয় কি? আমি তো কতবার ফাঁসি গেছি, তোর কোনো ভয় নেই, তুই ঝুলে পড়। আমি ভয়ে শিউরে উঠে বললাম, না গো না, সে আমি পারবো না, গলায় ফাঁসি দিতে কিছুতেই পারবো না। যেমন এই কথা বলা, সেই প্রথম কঙ্কালটা তার সেই কালো গর্তের মতো চোখ দুটোকে বনবন করে ঘুরিয়ে বলল, কি, তুই ফাঁসি যেতে পারবি না? আমরা হলাম গলায় দৌড়ে, তুই আমাদের ঘরের ছেলে হয় এমন কথা বলিস যে? ফাঁসি যেতে তোর ভয় হয়, কুলাঙ্গার কোথাকার? আমি কাঁচুমাচু হয়ে বললাম, কি করব, আমার যে ভয় করছে। সে দাঁতের দুপাটি কড়মড় করতে করতে বলে উঠল, ফের ওই কথা, এই বেলা ঝুলে পড়, নইলে তোর ভালো হবে না বলছি। ওগো আমি তোমার দুটি পায়ে পড়ি, আমি ফাঁসিতে ঝুলতে পারবো না, আমার ভয় করছে। সে আরও রেগে বললে, হতভাগা কোথাকার, দূর হ আমাদের সামনে থেকে, দূর হ। বলে সে তেড়ে আমায় মারতে এলো। দ্বিতীয় কঙ্কালটা এগিয়ে এসে বলল, রাগ করেন কেন খুড়ো মশাই, ও হয়তো ক্যাংলা নয়, নইলে ফাঁসিতে ভয় পাবে কেন? কি, ও ক্যাংলা নয়? আমি 7 বছর টিকটিকি পুলিশে কাজ করেছি, কত বড় বড় ফেরার পাকড়াও করেছি, আমার ভুল হবে? শেষ কঙ্কালটা এগিয়ে এসে বলল, যখন সন্দেহ হচ্ছে তখন একবার পরখ করে দেখতে ক্ষতি কি দাদামশাই? আচ্ছা বেশ, পরীক্ষা হোক। বলে আমার দিকে সে ফিরে বললে, কি হে, তুমি মাধব চক্রবর্তী নাকি কাঙালি চরণ? আমি বললাম, আগে তো জানতাম আমি মাধব চক্রবর্তী, কিন্তু তারপর থেকে কেমন মনে হচ্ছে কাঙালি চরণ। কাঙালি চরণ যদি হও, তুমি আমার অবাধ্য হয়েছ বলে তোমার শাস্তি নিতে হবে। তোমায় ফাঁসি দেব আমরা এই শ্মশানে, এই গাছের ডালে। তবে আমি মাধব চক্রবর্তী।
বেশ, মাধব চক্রবর্তী বলে যদি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে তোমায় 3 বার সেলাম ঠুকে আমরা চলে যাব। আর যদি না পারি? তাহলে এইখানে তোমায় ঘাড় মোটকে রেখে চলে যাব। ঘাড় মোটকে দেবেন? সর্বনাশ! এই বিদেশ বিভুঁইয়ে এই অচেনা জায়গায় এত রাত্রিরে নিজেকে কি করে প্রমাণ করব মশাই? না পারো ঘাটটি মোটকে দেবো, শ্মশানের ভূত হয়ে থেকো। সত্যি বলছি। এই কথা শুনে আমি কেঁদে ফেললাম। তখন সেই দ্বিতীয় কঙ্কালটা এগিয়ে এসে বলল, কাঁদছো কেন? তোমার এমন কোনো চিহ্ন নেই যাতে প্রমাণ হয় তুমি মাধব চক্রবর্তী? আছে, এই দেখুন আমার ডান হাতে একটা জরুলের দাগ। সে হেসে বললে, ও প্রমাণ তোমার পুলিশের কাছে চলে, এখানে আমাদের কাছে চলে না। কোনো ভেতরের প্রমাণ দিতে পারো? আমার ভেতরে কি আছে না আছে আমি তো জানি না মশাই। এই দেখুন না, আমার ভেতরে কাঙালিচরণ আছে কি মাধব চক্রবর্তী আছে, আমি তাই ঠিক ঠাহর করতে পারছি না। প্রথম কঙ্কালটা গম্ভীর স্বরে বলে উঠল, কাঙালিচরণ হলে তোমায় ফাঁসি দেব কিন্তু। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আগে না না, আমি মাধব চক্রবর্তী। শিগগির প্রমাণ করো, নইলে ঘাড় মটকালাম বলে। দ্বিতীয় কঙ্কালটা বললে, অন ভেবড়ে যাচ্ছ কেন? তোমার কি এমন কোনো গুণ নেই যাতে বোঝা যায় তুমি মাধব চক্রবর্তী? হ্যাঁ আছে বই কি, আমার একটা মস্ত গুণ আছে, আমি কবিতা লিখতে পারি। প্রথম কঙ্কালটা এগিয়ে এসে বলল, তুমি কবিতা লিখতে পারো? নিজে লেখো, না পরের কবিতা নিজের বলে চালাও? না মশাই, আমি সেরকম কবি নই। তোমার কবিতা কাগজে ছাপা হয়? না, সম্পাদকেরা ভয়ে ছাপেন না। ভয়ে ছাপেন না কীরকম? আমার কবিতা এত উচ্চ শ্রেণীর যে একবার সেই কবিতা ছাপলে পাঠকেরা অন্য কবিতা পড়তেই চাইবে না। কাগজ ভর্তি করা তখন দায় হয়ে উঠবে। এ কথা এক সম্পাদক নিজের মুখে বলেছেন। আচ্ছা, কই দেখি একটা কবিতা লেখো দেখিনি। আমি তখনই আমার ওভারকোটের পকেট থেকে আমার পকেট বইখানা বার করে বললাম, একটা আলো চাই যে। দিচ্ছি আলো বলে খানিকটা ধুলোবালি একত্র করে একটা ফুঁ দিলে সে, আর অমনি আগুন জ্বলে উঠল। সেই আলোয় আমি বসে লিখতে লাগলাম। খানিকটা লিখেছি। সে বলল, কই কি লিখলে পড়ো। এখনও যে শেষ হয়নি মশাই। কবিতার আবার শেষ আছে নাকি? যা লিখেছ পড়ো, ফাজলামি করতে হবে না। আমি সুর করে পড়লাম, পড়িয়ে বিপদে তারা হয়ে ছিমা দিশেহারা, উদ্ধার হয়ে দুঃখ কারা, গাঢ় হতে মা জননী। শ্মশানে বসিয়া ডাকি, ভয়ে ঘোরে শিরোচাকি, খাবি খায় প্রাণ পাখি, শূন্য হেরিয়ে ধরণী। কোথা মোর গেহ খাঁচা, কোথা পিতা কোথা চাচা, এসে মা আমারে বাঁচা, দিয়ে তোর পাতরণী। এইটুকু শেষ হতেই সে বলল, ঢের হয়েছে ঢের হয়েছে, এইরকম গান তো আমি অনেক যাত্রায় জুরিদের মুখে শুনেছি। এ তোমার নিজের লেখা না পুরনো একটা গান মুখস্থ ছিল তাই লিখে শোনাচ্ছ? না মশাই, আমার নিজের রচনা, একেবারে টাটকা। এতে আপনি পুরনো গন্ধ কোথায় পেলেন? দেখছেন না একেবারে আধুনিক ধরনের লেখা। থামো, তোমায় আর জাটাপনা করতে হবে না। পুরনো একটা গান চুরি করে নিয়ে আমায় ফাঁকি দেবে ভেবেছ? তা হচ্ছে না। দেখি তুমি কত বড় ওস্তাদ। আমার নাম দিয়ে একটা কবিতা লিখতে পারো? খুব পারি। নাম দিয়ে আমি অনেক কবিতা লিখেছি। তেলের নাম দিয়ে, ওষুধের নাম দিয়ে অনেক ভালো ভালো কবিতা আমার লেখা আছে। একবার একটা জুতোর দোকানের কবিতা লিখে আমি প্রাইজ পেয়েছিলাম। আপনার নামটা কি বলুন, আমি এখনই লিখে দিচ্ছি। আমার নাম জাঁদরেল। লিখে ফেলো দেখি এই নাম দিয়ে একটা কবিতা চট করে, বুঝবো কত বড় বাহাদুর তুই। আমি কাগজ পেন্সিল নিয়ে লিখতে শুরু করেছি মাত্র। সে বললে, কি লিখলে পড়ো হে, আমিও বড় কবিতা দু চোখে দেখতে পারি না। মশাই আর একটু সময় দিন, বলে আমি খসখস শব্দে লিখে যেতে লাগলাম। একবার একটু থেমেছি। সে আমার খাতার দিকে ঝুঁকে দেখে বললে, অনেকটা লেখা হয়েছে, এইবার পড়ো। অগত্যা আমি পড়লাম। রেল আছে, জেল আছে, আর আছে কতপেল, পাশ আছে ফেল আছে, আর আছে শুলশেল, ঢোল আছে চোল আছে, আর আছে সারখেল, সবসে বড়া হ্যাঁ জাঁদরেল জাঁদরেল।
পড়া শেষ হতেই সে চিৎকার করে উঠল, বাহ বাহ, বেড়ে লিখেছ তো হে, আরেকবার পড়ো তো, আরেকবার পড়ো। আমি আরেকবার চিৎকার করে পড়লাম, রেল আছে জেল আছে ইত্যাদি। সে আবার বলল, বেশ হয়েছে, চমৎকার হয়েছে, যাও, প্রমাণ হয়ে গেল তুমি কবি মাধব চক্রবর্তী। ঠিক বলছেন তো মশাই, আমি কাঙালিচরণ নই? কাঙালিচরণের 14 পুরুষ এমন কবিতা লিখতে পারে না, মাধব চক্রবর্তী না হলে এমন কবিতা লেখা কে? আমি বললাম, মশাই আমার আর একটা কবিতা শুনবেন? এই খাতাতেই লেখা আছে, এই জয়পুরের শীত সম্বন্ধে। কই শোনাও তো দেখি। আমি তাড়াতাড়ি পকেট থেকে বইয়ের পাতা হাতড়ে কবিতাটা বার করে পড়তে শুরু করলাম। বস্তা বস্তা পুঞ্জ পুঞ্জ তীব্র হিম ঢেলে বোম মার্গে কেরোছিল শীতের পাহাড়, লেপ গদি বালাপোষ সব বর্ম ভেঙে কম্প এসে কাঁপাইছে শরীরের হাড়। ঊর্ধ্বফোনা ক্রুদ্ধশত নাগিনীর প্রায় কপালে কপলে ভীম হানিছে ছবল, কিংবা কোনো পিশাচিনী উন্মাদিনী সমা তীক্ষ্ণ ধার ছুরিকায় করিছে কোতল, অথবা কি মেঘদৈত্য ছড়ে সার্পনীল। হঠাৎ দূরে একটা বিভৎস কোলাহল উঠল, ওরে ক্যাংলাকে পাওয়া গেছে! আমি চমকে উঠে পড়া থামিয়ে চেয়ে দেখি আমার সামনের কঙ্কাল তিনটে লাফাতে লাফাতে দিগবাজি খেতে খেতে মাঠের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি রাম রাম বলতে বলতে সেখান থেকে উঠে পড়লাম। এতক্ষণ রাম নামটা যে কেন মনে আসেনি কে জানে। আমি রেল লাইনের বাঁট ঠেলে উঠতে যাচ্ছি, এমন সময় দুটো কুলির সঙ্গে দেখা। তারা বললে, বাবু আপনাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, আপনি গাড়ি ছাড়া কোথায় গিয়েছিলেন? আমি আর কি বলবো, বললাম, আমি এখানে ওই হচ্ছিল কি না তাই একটু দেখছিলাম। আপনার গাড়ি ঠেলে আমরা ওইদিকে রেখে দিয়েছি, চলুন আপনাকে দেখিয়ে দিই, বলে তারা আমাকে গাড়িতে তুলে দিল। আমি গাড়িতে উঠে বললাম, হ্যাঁ রে, গাড়িতে আলো নেই কেন? বিজলি বাতি আছে, মেল গাড়ির সঙ্গে লাগিয়ে দিলে তবে জ্বলবে। আমাকে একটা বাতি দিয়ে যেতে পারিস, বকশিস দেব। তাদের একজন ছুটে গিয়ে একটা বাতি আমাকে এনে দিল। আমি সেইটা সামনে রেখে পকেট বই খুলে নিজের লেখা কবিতা পড়তে লাগলাম। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।